রিসার্চ দুই ধরনের হয়। একটা হলো ডিডাকটিভ, আর এটা হচ্ছিল ইন্ডাকটিভ। এটা হলো ইনিশিয়াল একটা আরো মানে রিসার্চকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট ক্রাইটেরিয়ানস এন্ড সেক্টর। সো যদি ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভটা কি মিন করে, ইন্ডাকটিভ রিসার্চ হচ্ছে হলো আপনি বটম টু আপ অ্যাপ্রোচ ফলো করে, এবং ডিডাকটিভটা ফলো করে হলো টপ টু বটম অ্যাপ্রোচ। তো টপ টু বটম অ্যাপ্রোচ এবং বটম টু আপ অ্যাপ্রোচ জিনিসটা কি? তো টপ টু বটম অ্যাপ্রোচ বলতে বোঝানো হচ্ছে যে আপনি অতীতের কোনো পেপার, ধরেন যে আমার কোনো একটা পেপার আপনি পড়ছেন, পড়ে পড়ছে আপনি এআই নিয়ে একটা পেপার পড়ছেন, ওই পেপার পড়ছেন, আরো আরো 100টা বা 10 জনের পেপার পড়ছেন। পেপার পড়ে মনে হইলো যে ওদের পেপার থেকে নতুন কিছু করার সুযোগ আছে, নিউ আইডিয়া জেনারেট হলো যে হ্যাঁ, এই পেপারগুলো থেকে নতুন এরিনা ওপেন হয়েছে, আমি এই এরিনা গুলোতে ফোকাস দিতে পারি, আমি কাজ করতে পারি। দেন আপনি কি করবেন? ওর জন্য আপনি ডিসাইড করবেন যে আমি কি মেথড ইউজ করব, কোন মেথড ইউজ করা যায় এই উদ্দেশ্যটা ফিল করার জন্য। দেন আপনি ডেটা কালেক্ট করবেন, আপনি মেথড রান করবেন, রেজাল্ট ইন্টারপ্রেট করবেন, দেন কনক্লুশন দিয়ে কনক্লুশন দিয়ে আপনি আপনার মেসেজটাকে কনভে করে দিয়ে চলে আসবেন। এটা হলো আপনার ডিডাকটিভ রিসার্চ, টপ টু বটম। আপনি অন্যদের পেপার পড়তেছেন, অন্যদের আইডিয়া পড়তেছেন, পড়ে আপনি কোনো কিছু ডেভেলপ করাকে বলা হলো ডিডাকটিভ রিসার্চ। এটা আরেক কথায় বলে হলো আপনার উম, এটাকে আপনার ইউজুয়ালি আপনি এম্পিরিক্যাল রিসার্চ বলতে পারবেন না। এম্পিরিক্যাল রিসার্চ যদি আমরা আসি, ইন্টারেক্টিভ রিসার্চ, ইন্ডাকটিভ রিসার্চ বা বটম টু আপ রিসার্চ, এটাতে যেটা হয় যে আপনি কোনো একটা সমস্যা ফেস করছেন। যদি আমাদের ব্যক্তি জীবন দিয়ে প্রকাশ করি, ফর্সে আমরা যখন কোভিড-19 আসলো, কোভিড-19 একটা সমস্যা, কোভিড একটা সমস্যা, এই সমস্যাটাকে আমরা সলভ করার জন্য তখন সলিউশন ভাবতেছি। সমস্যা সলভ করার জন্য আমরা কি করলাম? ভাবলাম যে সমস্যা থেকে আপনি কিছু ডেটা নিলেন, যে এই রোগীর সিমটমস, ওই ডেটা থেকে আপনি কি করলেন? আপনি রান করলেন, মেথড রান করলেন যে হ্যাঁ, এটা দিয়ে আমি কি কি ইনসাইটস বের করতে পারি। দেন আপনার একটা রেজাল্টস বের হলো। ওই রেজাল্টের সাথে আপনি অতীতে কেউ যদি কোভিড-19 বা কোনো আপনার এই ধরনের কি বলে ইনফ্লুয়েঞ্জা নিয়ে কাজ করে থাকে, যেহেতু কোভিড-19 একটা নতুন রোগ, এই রোগের তো অতীতে কোনো কাজ নাই, মানে যারা, যদি আপনি একদম একদম ফার্স্ট অথর হন, কাজ ছিল না, তো আপনি কার সাথে কম্পেয়ার করবেন? আপনি ফর্সে আপনি 100 বছর আগে কোনো একটা ইনফ্লুয়েঞ্জা ছিল, ওটার নাম XYZ দিলাম, ওটার সাথে আপনি কম্পেয়ার করবেন। তখন আপনি কি করবেন? যে আপনার প্রবলেমটাকে বেস করে, প্রবলেমটাকে আপনি রান করছেন, প্রবলেমটা থেকে আপনি রেজাল্ট পাইছেন যে আমার এই প্রবলেমটা, এই জিনিসটা এই কারণে ছড়াইছে, এই জিনিসটা হয়তো জ্বরের মতো প্রথম অনুভব হয় এবং পরবর্তীতে মানুষ মারা যায়। তখন আপনি কম্পেয়ার করতেছেন অতীতে এরকম মহামারী যতগুলো হয়েছে, ওই মহামারীগুলোতে আসলে কিরকম হয়েছে। দেন আপনার এই অর্জনটাকে আপনি কম্পেয়ার করে বোঝাচ্ছেন যে আমি একটা নতুন জিনিস বের করছি, যেটা আসলে কোভিড-19, এটা একটা খুবই কনসার্ন বিষয় এবং এটা সম্পর্কে স্টাডি করতে হবে। এবং আপনার এই পেপারটার উপর ভিত্তি করে যখন কোভিড এর এখন দ্বিতীয় পার্সন, ধরেন যে আপনার পরে আমি কাজ করব কোভিড নিয়ে, তখন আমার কাজটা হবে হলো এই ধরনের, এই ধরনের ডিডাকটিভ। কারণ অলরেডি আপনার আপনার কোভিড-19 কাজটার উপর ভিত্তি করে আপনার কাজটা আমি দেখে ইনফ্লুয়েন্স হয়েছি বা অনুপ্রাণিত হয়েছি, হয়ে এখন আমি চাচ্ছি যে আমিও কোভিড এর নতুন কিছু বের করব। ফর্সে আপনি কাজ করছেন চায়না ডাটা নিয়ে, আমি বাংলাদেশের ডাটা নিয়ে কাজ করে আমি কম্পেয়ার করবো যে চায়নাতে কি ছিল, বাংলাদেশে কি ছিল। তো এটা হলো বেসিক ধারণা যে রিসার্চ দুই ভাবে করা যায়। একটা হলো একদম একদম নতুন কিছু কনসেপ্ট আপনার মাথায় আসলো, যে হ্যাঁ ভাই, আমার মাথায় হঠাৎ কাজ একটা একটা আইডিয়া আসলো, আমি এই আইডিয়াটার উপর কাজ করতে চাই। দেন আপনি ওটা নিয়ে ঘাটবেন, নেটে ঘাটবেন যে এটা নিয়ে কাজ আছে কিনা। যদি কাজ থাকে তখন তো আপনার ডিডাকটিভ হবে, কারণ আপনি ওটার থেকে আপনি কানেকশন করতে যাবেন ফোর্থে।
আপনি যে জিনিসটা এখন ভাবতেছেন এটা হয়তো আজ থেকে 20 বছর আগে ইউএসএ থেকে ভাই ভাই এর উপর কাজ করে বসে আছে। তো এই জন্য তো আপনাকে অবশ্যই ঘাটতে হবে যে আসলে এই জিনিসটা নিয়ে মানুষ কাজ করছে কিনা। যদি কাজ করে থাকে দেন আমাদের অবশ্যই ডিডাকটিভ স্ট্র্যাটেজি ফলো করতে পারবে। যদি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আপনি কোনো কিছু নিয়ে কাজ করছেন এবং আপনি কোনো কোনো প্ল্যাটফর্মে এই ধরনের কোনো কাজ পান নাই, তখন আমরা ইনডাকটিভ হইতে যাবো। তো এটা হলো বেসিক টার্ম। এখন যদি আহ, আমি আমি জানি না, আচ্ছা আপনারা কি এর আগে পুরো রিসার্চ পেপার কিভাবে পড়তে হবে বা রিসার্চ পেপারে কি কি বিষয় আপনি কিভাবে আইডিয়া জেনারেট করবেন এগুলো নিয়ে কোনো ক্লাস করছেন? না আহ, ভাই। না ভাই, না ভাই। তাহলে আসলে আসলে ভাই আজকের ক্লাসটাতে ভাই টপিক সিলেকশন এন্ড ইন্ট্রোডাকশন আচ্ছা দুইটা তাহলে বিষয় ভাই কমান। টপিক আমি শুনছিলাম আমাকে বলেছিল শুধু, আচ্ছা ওকে, আমি ভাবছি শুধু ইন্ট্রোডাকশনটা করবো। আচ্ছা তাহলে আমি একদম আর একটু ডেপটে যাই আমি আপনার দেখে আসলে কিভাবে আপনি বুঝবেন যে একটা জার্নাল আপনি কিভাবে আসলে রিসার্চ গ্যাপ বের করতে পারবেন, কার মানে আপনার কিছুর উপর কাজ করা উচিত ফরছে। আমি এই জার্নালটাই নামাবো এবং এই জার্নালটা আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। হুম, অ্যাক্সেস নাই এটার। আচ্ছা আপনারা কি জানেন যে পেপার কিভাবে নামাইতে হয়? এই পেপারটা যদি আপনার নামাতে বলা হয় আপনার নামাতে পারবেন কেউ? কি ভাই ভাইয়া মোটামুটি। সরি পারবো না। এই পেপারটা 35 ইউরো পেপার। আপনারা কি এই সাইহাব ইউজ করেন তাই না? জি জি জি। গুড গুড গুড, ভেরি গুড। জার্মানিতে এটা করা সম্ভব না, একদম ঝামেলা হয়ে যাবে। তো এটা নামানো সম্ভব না আমাদের, আর আমার ইউনিভার্সিটি থেকে এটা সাবস্ক্রিপশন নাই এটার উপরে। দেন তাহলে আমি ফ্রি কোনো পেপার নিতে যাচ্ছি না। Doesn't have success. আমি আসলে ব্যাপার রাখি না, ডিলিট করে দিই কাজ করার পরে। আচ্ছা এটা নয়। ওকে আচ্ছা, আহ আপনি টপিক কিভাবে সিলেক্ট করবেন বা আপনার পেপার কি ধরনের কাজ করা উচিত? ধরেন যে আমি কোনো টপিক জানি না, আমি একটা নতুন টপিক নিয়ে কাজ করতে চাই। আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে আমি ফিনটেক নিয়ে কাজ করতে চাই, ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে কাজ করতে চাই। তো ফিনটেক নিয়ে কাজ করব, আমি ফিনটেকের একটা পেপার নামালাম। তো আমরা পেপার পড়ার নিয়মটা কি? এই পেপারটা হলো 9 পেজের। যদি আমি পেপারটা থ্রু আউট লাইন বাই লাইন পড়তে চাই, পেপারটা পড়তে আমার হয়তো 3-4 ঘন্টা লেগে যাবে। এখন আমি পেপারটা 5 মিনিটে পড়তে চাই, পুরো একটা আইডিয়া নিতে চাই পেপারটা কি করছে, তখন আমার জন্য প্রসিডিউরটা কি হবে, পেপারের স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি তখন আমার জন্য ইজি হয় বোঝাটা। সবার আগে আমরা তার পেপারের টপিকটা পড়বো, যে টপিক সেন্টেন্সটা কি বলতেছে। টপিক সেন্টেন্সটা বলতেছে ডিজিটাল ট্রান্সফরমেশন ইন ফিনটেক, আই মিন ফাইন্যান্সিয়াল টেকনোলজি, চুজিং বিটুইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড সফটওয়্যার অ্যাজ সার্ভিস বা SAS। তো বলতেছে
ফিনটেকে ফাইন্যান্সিয়াল টেকনোলজিতে ডিজিটাল ট্রান্সফরমেশনটা কি বা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং আপনি কোনটা চুজ করবেন, অ্যাপ্লিকেশন বেসড ট্রান্সফরমেশন যাবেন নাকি সফটওয়্যার সার্ভিস। তো আমি যদি একটু আইডিয়া দিয়ে দিই, সফটওয়্যার সার্ভিস এবং অ্যাপ্লিকেশন বেসড পার্থক্যটা কি? অ্যাপ্লিকেশন বেসড হচ্ছে যে আপনি ধরেন আপনার মোবাইলে অ্যাপস ডাউনলোড দিয়েছেন, এই অ্যাপস আপনি ইউজ করতেছেন। আর সফটওয়্যার সার্ভিস কি? আপনি ডিরেক্টলি আপনি সার্চ দিয়ে, মনে করেন আপনার ক্রোমে আপনি গিয়ে সার্চ দিচ্ছেন, সার্চ দিয়ে আপনি বের করে কাজ করে চলে আসছেন, ওটা আপনাকে ইনস্টল করতে হচ্ছে না। আপনি আহ, কি বলে ক্লাউডে এটা সার্ভিস পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন, তো অন্য সফটওয়্যার সার্ভিস আপনি ইউজ করতে পারবেন। তো এখন আমি যদি পেপারটা পড়ি, পেপারটা পড়ার জন্য আমাকে ইনিশিয়ালি ওভারঅল একটা আইডিয়া নেওয়ার জন্য আমি অ্যাবস্ট্রাক্টটা পড়বো। তো একটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে আপনার 5টা জিনিস থাকা গুরুত্বপূর্ণ, মাস্ট। এবং একটা অ্যাবস্ট্রাক্টে পারপাস থাকতে হবে, মেথড থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে, দেন আপনার থাকতে হবে হলো এটার অরিজিনালিটি থাকতে হবে বা ভ্যালুস, দেন থাকতে হবে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিকেশনস। আচ্ছা, পারপাস, উদ্দেশ্য, কোন মেথড দিয়ে আপনি রেডি করবেন, রেজাল্ট, হ্যাঁ এই 4টা জিনিস থাকলে আপাতত হবে। 4টা না 5টা লিখছি, ঠিক আছে, ওকে। আপনাকে দেখেন, আপনি যখন একটা অ্যাবস্ট্রাক্ট লিখবেন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সারমর্ম, সারমর্ম দিয়ে আপনি পুরো পেপারটাকে আপনি বোঝাতে যাচ্ছেন যে এই পেপারটার মধ্যে আমি এটা নিয়ে কাজ করছি। তো এই 5টা জিনিসকে আপনি পুরো পেপারের মধ্যেই এটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং এটা পুরোটা বড় করে লেখা হয়। তো অ্যাবস্ট্রাক্টে আপনার থাকবে পারপাস, মানে আপনি কোন উদ্দেশ্যে এই কাজটা করতে যাচ্ছেন, প্রথম অংশে থাকবে এটা। এখন কিছু কিছু পেপারে দেখবেন যে ডিরেক্টলি পারপাসে না, যে ওরা ব্যাকগ্রাউন্ড দেয়, শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, ব্যাকগ্রাউন্ড দেওয়ার কিছু যুক্তিগত আছে। ফার্স্টে আমার অডিয়েন্স, আমি যাদের জন্য বইটা লিখতেছি বা পেপারটা লিখতেছি, সে জানে না আমি কি বিষয়ে কথা বলতেছি, তখন আপনি ওটার জন্য 1-2 লাইন একটা আইডিয়া দিলেন যে না এই জিনিসটা এটা, তারপরে পারপাসের দিকে মুভ করা। আচ্ছা, যদি আমরা দেখি, দেখেন এই পেপারটাতে যদি আমরা আসি, বলছে দিস রিসার্চ এইমস টু অফার, এই যে ওর একটা উদ্দেশ্য আছে, ও কি এইম করতেছে, ইট রিভিল করছে, কি রিভিল করছে মানে রেজাল্ট রিভিল করছে। এবং এর উপরে ও মেথডটা বলে গেছে, দেয়ার আর ভেন্ডরস, দিস স্টাডি, ওকে। এই যে এখানেও একটা ফোকাস দিছে যে ও কি মেথড ইউজ করবে, কিভাবে ব্যাপারটাকে সাজাবে। তো এটা দ্বারা কেউ উপকৃত হবে, এই জিনিসটাও হয়তো উপরে দিছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার একটা পেপারের মধ্যে, একটা আইডিয়াল পেপারের মধ্যে সিকোয়েন্সটা এরকম হওয়া উচিত যে আপনি প্রথমে একটা পারপাস দিবেন, যে আমার উদ্দেশ্য এটা, দিস পেপার এইমস টু, দিস দ্য পারপাস অফ দিস পেপার ইজ, অর দিস পেপার উড লাইক টু ডেমনস্ট্রেট। তো এরকম করে এক লাইনের মধ্যে আপনি জিনিসটা বুঝে দিবেন যে আমি আসলে কি চাই। দেন আপনি ওই উদ্দেশ্যটাকে মিট করার জন্য কোন মেথড ইউজ করবেন এবং কি ডাটা ইউজ করবেন, ওটাকে লিখতে হয় যে আমি এই ডাটা ইউজ করে, এই মেথড ইউজ করে এই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে চাই। তারপরে আসে রেজাল্ট, আপনি ওই উদ্দেশ্যটাকে রিচ করার জন্য আপনি যে ডাটাগুলোকে ইউজ করছেন এবং যে মেথডটা রান করছেন, রান করার ফলে আপনার কি রেজাল্ট আসছে, আউটকামটা কি, ওটাকে লিখতে হয় 1-2 লাইনে। দেন লিখতে হয় যে এটা আসলে সমাজের ভ্যালুটা ক্রিয়েট করতেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দিস পেপার, অর হোয়াট ইজ দ্য কি ফাইন্ডিংস অফ দিস পেপার কম্পেয়ার টু এনি আদার পেপার। দ্যাট মিনস এখানে আপনি একটা শর্ট কম্পারিজন করবেন যে অন্য যে পেপারগুলো যেটা কভার করতে পারেনি আপনি ওই জিনিসটা কভার করছেন। ফাইনালি আসবে ইমপ্লিকেশন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, এর ফলে কারা উপকৃত হবে। ধরছে আপনি ফিজিক্সের স্টুডেন্ট, আপনি ফিজিক্সের একটা পেপার লিখছেন, আর্টিকেল লিখছেন, অবশ্যই আপনার অডিয়েন্স হবে ফিজিক্সের স্টুডেন্টসরা বা
ফিজিক্সের কোনো একজন সায়েন্টিস্ট বা ওই ডোমেনের কেউ হইতে পারে। তো তখন আপনি ওখানে মেনশন করে দিবেন যে আপনি তাদের উদ্দেশ্য আপনি কি মেসেজ রান করতেছেন বা মেসেজ দিচ্ছেন। তো এই 5টা জিনিস অবশ্যই থাকতে হবে একটা অ্যাবস্ট্রাক্ট। দেন আসি ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন যখন আমরা লিখবো, লেখার আগে আমাদের এখন আপনি যখন আচ্ছা ইন্ট্রোডাকশন যাওয়ার আগে আমি যদি বলি এই পেপারটা ইন্ট্রোডাকশন পড়ি। ইন্ট্রোডাকশনে আপনার ওর যে পেপারটা থাকবে টপিকটা, ওই টপিকটাকে ও কিছু কিছু কিওয়ার্ডসে ভাগ করবে। যেমন এখানে দেখুন কিওয়ার্ডস দিয়ে দিছে, অ্যাপ্লিকেশন একটা কিওয়ার্ডস, এসএএস একটা কিওয়ার্ড, সিকিউরিটি এনহ্যান্সমেন্টস একটা কিওয়ার্ড, কমপ্লিশন একটা কিওয়ার্ড দিছে। তো এখান থেকে যদি আমি কিওয়ার্ড দিই, আমি ডিজিটাল ট্রান্সফরমেশনকে একটা কিওয়ার্ড ধরতে পারি, ফিনটেককে একটা কিওয়ার্ড ধরতে পারি, আমি ধরতে পারি অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার সার্ভিস, এই দুইটা কিওয়ার্ড ধরতে পারি। তো কিওয়ার্ডস কেন আমরা ধরবো? আমরা যখন ইন্ট্রোডাকশন লিখবো তখন কিওয়ার্ডস কেন্দ্রিক আমরা প্যারাগ্রাফ লিখবো এবং কানেক্ট করার চেষ্টা করব যে এই কিওয়ার্ডটার সাথে এই কিওয়ার্ডটা কিভাবে কানেক্টেড। এখন ধরেন আমার এই 4টা কিওয়ার্ডের জন্য আমি 4টা প্যারাগ্রাফ লিখবো, বা এই বাকি 2টার জন্য একটা লিখবো, বা 3টা সব মিলে 3টা প্যারাগ্রাফ লিখবো। তো আমি যখন লিখবো দুইভাবে লিখতে পারি। আমি আগে লিখতে পারি অ্যাপ্লিকেশন এবং এসএএস, এস বা সফটওয়্যার সার্ভিস, এই দুইটা জিনিস বর্তমান সময়ে কতটা গুরুত্বপূর্ণ বা এটার ডিমান্ডটা কিরকম, এটা নিয়ে আপনি একটা প্যারা লিখলেন, খুব সুন্দর করে একটা প্যারা লিখলেন। লিখে তারপর আপনি লিখতে পারেন এর ফলে কি হচ্ছে, আপনার কোম্পানিগুলোকে ডিজিটালাইজ হতে হচ্ছে এবং ডিজিটালাইজ হচ্ছে, তারা ম্যানুয়াল বা ট্র্যাডিশনাল অপারেশনস থেকে সরে এসে তারা ডিজিটাল অ্যাপ্রোচে ফোকাস করতেছে। কি করতেছে, তারা অ্যাপ্লিকেশনস বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এগুলাকে অ্যাকোয়ার করতেছে। অ্যাকোয়ার করার ফলে কি হচ্ছে, তাদের বিজনেসের মধ্যে যে ফাইন্যান্সিয়াল অপারেশন গুলো চলতো সেগুলো যেহেতু টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে, সেই জন্য এটা ফিনটেক হিসেবে কনভার্ট হচ্ছে। আপনি প্রসেসটা এভাবে শুরু করতে পারেন। আবার আমি এভাবেও করতে পারি যে ডিজিটাল ট্রান্সফরমেশন কি এটা নিয়ে একটা প্যারা শুরু করতে পারি, যে ডিজিটাল ট্রান্সফরমেশন বিকজ অফ টেকনোলজিক্যাল ইভলভমেন্ট, পৃথিবী এখন একটা বড় একটা চেঞ্জের মধ্যে যাচ্ছে এবং এই চেঞ্জের মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে কোম্পানিগুলা এবং কোম্পানিগুলা তারপর পরে আমি প্যারা কি করতে পারি, এই কোম্পানিগুলা বিভিন্ন ডিপার্টমেন্টে তারা টেকনোলজি ইমপ্লিমেন্টেশন করে থাকে। তখন আপনি 2-3টা ডিপার্টমেন্টের নাম দিয়ে আপনি পরে ফোকাস দিলেন যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা ফিনটেক, ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফোকাস করলেন, করে আপনি বলেন যে ফাইন্যান্স ইন্ডাস্ট্রি এখন বা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট গুলা এখন টেকনোলজি বেসড হয়ে গেছে। তারা এখন আর ক্যাশ বেসড ট্রানজাকশন করে না, ক্যাশ বেসড বিজনেস করে না, তারা এখন কার্ড কার্ড ওরিয়েন্টেড হয়ে গেছে। তারা আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে নিচ্ছে। তারা এখন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং দিয়ে তারা প্রেডিকশন করতেছে যে তাদের লোন ক্রেডিট ফ্রড ডিটেকশন করতেছে। তো আপনি ফিনটেকের ক্ষেত্রে টেকনোলজি একটা প্যারা দিলেন, দেন আপনি আসলেন এই টেকনোলজি গুলা বিজনেসকে ডিরাইভ করতেছে কিছু কিছু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার এজ এ সার্ভিস, এগুলাতে ফোকাস দেওয়ার জন্য। তখন আপনি সফটওয়্যার এজ এ সার্ভিস এবং অ্যাপ্লিকেশন এই দুইটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দিয়ে দুইটা কম্পারিজন করলেন, করে আপনি ইন্ট্রোডাকশনের একটা ওভারঅল আইডিয়া দিলেন যে পুরো পেপারটা আসলে কি বিষয়ে কথা হচ্ছে। দেন আপনি লাস্টের দিকে যে একটা টাচ দিলেন যে অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার সার্ভিস এই দুইটার মধ্যে ভালো মন্দ আছে, এখানে একটা কম্পারিজনের সুযোগ আসলো। তখন ওই কম্পারিজনটাকে আপনি প্রবলেম স্টেটমেন্ট হিসেবে দেখাবেন যে এখন কোম্পানিগুলা বা বিজনেসগুলা ডিসিশন নিতে একটা প্রবলেম ফেস করতেছে, যে হয়দার দে শুড গো ফর অ্যাপ্লিকেশনস অর সফটওয়্যার সার্ভিস। দেন আপনি এটাকে প্রবলেম স্টেটমেন্ট ধরে আপনার পেপারটাকে সাজাবেন। দেন আপনার আসবে হাইপোথেসিস, যে আপনি হাইপোথেসিস করতে পারেন যদি কোম্পানিগুলো অ্যাপ্লিকেশনের দিকে বেশি ফোকাস করেও রাদার দেন সফটওয়্যার এজ সার্ভিস, তারা টেকনোলজিক্যালি বেশি অ্যাডভান্সড সার্ভিস পাবে। আপনি আরেকটা হাইপোথেসিস করতে পারেন না, আপনার সফটওয়্যার সার্ভিসকে যদি তারা বেশি গুরুত্ব দেয় তাহলে তারা বেশি সাকসেসফুল হবে। আপনি দুটো হাইপোথেসিস নিয়ে আগালেন। তো এই একটা পেপারের ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে এই জিনিসগুলা মাথায় রাখতে হয়। আচ্ছা কি করবেন, পেপারের ইন্ট্রোডাকশন যদি আমি যেটা বললাম, ইন্ট্রোডাকশন বলার পরে পেপারের ইন্ট্রোডাকশন লাস্ট পেজে যাবেন।
লাস্ট সেকশন, ইন্ট্রোডাকশন লাস্ট সেকশনে আসলে প্রতিটা জার্নালেরই ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারায় গেলে আপনারা দেখতে পাবেন যে ওই পেপারটার কন্ট্রিবিউশন কি। দ্যাট মিনস ও পেপারটা দিয়ে মানুষকে কি দিতে চাইছে বা কি বুঝাতে চাইছে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন হলো এখান থেকে। ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারা থেকে আপনারা পাবেন হলো কন্ট্রিবিউশন। লিটারেচার রিভিউ হচ্ছে হলো ইন্ট্রোডাকশনের আয়না। আয়না মিনস ইন্ট্রোডাকশন আপনি যেইভাবে আগাবেন, যেই প্যারাগুলা, প্রথম প্যারাতে যদি আপনি ডিজিটাল ট্রান্সফরমেশন দেন, দ্বিতীয় প্যারাতে যদি আপনি এআই দেন, এখানেও প্রথম প্যারাতে আপনি ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবেন, দ্বিতীয় প্যারাতে আপনি এআই নিয়ে কথা বলবেন, এভাবে আগাবেন। তো এখানে কি করে লিটারেচার রিভিউতে আপনি উপরে যে কথাগুলো বলছেন এই কথাগুলো সাপোর্ট দেয় যে এইগুলো বিষয় নিয়ে অতীতে কেউ কাজ করছে, তার মানে আপনি যে কাজ করতেছেন এটার একটা ভ্যালু আছে, এটার একটা যৌক্তিকতা আছে, এই জিনিসগুলা এখানে ব্যাকআপ দেওয়া হয়। যেমন এখানে বলছে বালা অ্যান্ড কার 2009 সালে এবং লুই এটেল তারা মিলে একটা কাজ করছে এই জিনিসটার উপরে, এরকম করে কয়েকজনেরই সাইটেশন করা হয়েছে এখানে সফটওয়্যার ইমপ্রুভমেন্ট প্রাইজিং স্ট্র্যাটেজি নিয়ে। তার মানে সফটওয়্যার ইমপ্রুভমেন্ট প্রাইজিং স্ট্র্যাটেজি নিয়ে অতীতে অনেকেই কাজ করতে, সে এটা বুঝাতে চাইছে। এরকম করে আপনার ও কয়েকটা প্যারা দিছে। দেখেন আমার কথার সাথে কিন্তু যৌক্তিকতা আছে। ও সফটওয়্যার নিয়ে একটা প্যারা করছে, সফটওয়্যার ইমপ্রুভমেন্ট মানে এই অ্যাপ্লিকেশন নিয়ে, সে অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার এস লাইসেন্সিং নিয়ে সে একটা প্যারা করছে। তো সে তার মতো করে আগাইছে এখানে। আচ্ছা, 3 নম্বর লিটারেচার রিভিউর লাস্ট প্যারাতে আপনারা সবসময় পেয়ে যাবেন হলো রিসার্চ গ্যাপ। তার মানে এই যে অতীতে মানুষ যেগুলো করছে, যে এক একজন এক একটা বিষয় নিয়ে কাজ করছে, আপনি যেগুলো কাজ এক্সপ্লেন করে যাবেন যে তারা এটা এটা কাজ করছে, করার পরে তারা কোন জিনিসটা করে নাই ওটা তো আপনি বুঝে যাবেন যে তারা আসলে কি করে নাই, আপনি তো করতে চাচ্ছেন, ওটাকে আপনি এখানে এক কথা লিখবেন যে উপরের রিসার্চ গুলা থেকে আমি এটাই বুঝতে পারি যে এখন এই জায়গায় কাজ করার সুযোগ আছে বা আমাদের এই পেপার দ্বারা আমরা এই গ্যাপটাকে ফিল আপ করবো। দেন আসে মেথড আরেকজন এক্সপ্লেন করবে, আমি যতটুকু জানি লিটারেচার আরেকজন এক্সপ্লেন করবে, যেহেতু সময় আমাদের হাতে অত নেই এই জন্য আমি ডিরেক্টলি ইন্ট্রোডাকশনটা আপনাদেরকে ব্রিফ করে দিই। আমি জানতাম না যে আপনার পেপারের সম্পর্কে আইডিয়া পাইনি। ডিসকাশন নিয়ে একটা আইডিয়া দিই। ডিসকাশনটা হচ্ছিল লিটারেচার রিভিউয়েরই আরেকটা অংশ বলতে লিটারেচার রিভিউতে কে কি কাজ করছে ওটা নিয়ে বলা হয়। আর ডিসকাশন হলো ওই কাজগুলো থেকে কারা কি রেজাল্ট পাইছে, তাদের ফাইন্ডিংস কি ছিল এবং আপনার ফাইন্ডিংস কি, এই দুটো জিনিসকে কম্পেয়ার করা হয়। এই দুটো কম্পেয়ার করে আপনি তাদের থেকে যে একটু ব্যতিক্রম কাজ করছেন এটাই এখানে প্রুফ করা হয় বা এক্সপ্লেন করা হয় যে আমার এখানে কাজটার ব্যতিক্রম ধর্মিতা ছিল এখানে। আচ্ছা, কনক্লুশন এন্ড ডিসকাশন ও একসাথে দিয়ে দিছে। ওকে, তার মানে এখানে ডিসকাশন ও এতটুকুর মধ্যে দিছে। ওকে, আচ্ছা, কনক্লুশনের লাস্ট প্যারাতে বা সেকেন্ড লাস্ট প্যারাতে আপনারা আরেকটা জিনিস পাবেন, ফার্দার রিসার্চ গ্যাপ, যে জিনিসটার জন্য আমি এতক্ষণ ওয়েট করলাম বা আপনাদের এত কিছু বুঝাইতে হলো। ফার্দার রিসার্চ গ্যাপ বা ফার্দার রিসার্চ ডাইমেনশন, এটা হলো রিসার্চের একটা নর্ম বা রিসার্চারদের একটা ভদ্রতা, যে তারা যখন কাজ করবে তাদের পরবর্তী রিসার্চ যারা কাজ করতে চায় তাদের জন্য একটা রুম ওপেন করে রাখা যায় যে হ্যাঁ আমরা এতটুকু পর্যন্ত করছি, সামনে এই কাজটাকে আরো এক্সপান্ড করে আরো ডেভেলপ করা যায়। তো এই জিনিসটা তো আপনারা যখন পেপার পড়বেন কোনো পেপারের, তখন একটা পেপারের আপনারা তাহলে 5টা জিনিসকে অ্যাটলিস্ট ফোকাস দিবেন। তার টপিকটা আপনি পড়বেন, পড়া বোঝার চেষ্টা করবেন, কিওয়ার্ড ভেঙে ভেঙে যে কি কি কিওয়ার্ড কেউ ফোকাস করছে, একবার একটা দিলেন, যদি না বুঝতে পারেন অ্যাবস্ট্রাক্টটা পড়ার চেষ্টা করবেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা এবং তাদের পারপাসটা পড়বেন। রেজাল্ট মেথড ইনিশিয়ালি বুঝতে কষ্ট হবে, আপনি ওদের ইমপ্লিকেশন এবং ভ্যালুটা কি করছে ওটা আপনি বুঝতে চেষ্টা করবেন। ওটা না বুঝতে পারলে ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারায় চলে যাবেন, কন্ট্রিবিউশনটা বুঝবেন যে ওরা কি কন্ট্রিবিউট করতে চাইছে। দেন আপনি যাবেন লিটারেচার রিভিউ লাস্ট প্যারাতে, ওখানে একটা রিসার্চ গ্যাপ পাবেন যে ওরা আসলে কি গ্যাপ পূরণ করছে। এবং লাস্টলি আসবেন হলো কনক্লুশনের লাস্ট প্যারায় বা সেকেন্ড লাস্ট প্যারায়, এই জায়গাটা থেকে আপনার ফার্দার রিসার্চ গ্যাপ থাকে। এই যে এখানেও বলছে যে ফার্দার রিসার্চ শুড ফোকাস অন, তার মানে ভবিষ্যতে এর উপরে কাজ করার সুযোগ আছে। তো এই জায়গাগুলো থেকে
আপনারা আইডিয়া পাবেন। আপনারা বলেন না যে ভাই আমি কিভাবে কোন বিষয়ের উপর কাজ করব, কিভাবে বুঝবো যে আমার কাজটা আসলে আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই নিয়ে অতীতে কাজ হয়েছে কিনা, আপনারা কিভাবে বুঝবেন? এভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন ফার্দার রিসার্চ গ্যাপ দিচ্ছে, তার মানে সে অনেকগুলা ডাইমেনশন ওপেন করে গেছে যে আপনার এই ফিল্ডে কাজ করার সুযোগ আছে। তো এটাকে আরেক কথা বলে ফার্দার রিসার্চ গ্যাপ বা রিসার্চ লিমিটেশন। রিসার্চ লিমিটেশন বলতে হলো যে তাদের লিমিটেশন ছিল, তারা এতটুকুই করতে পারছে, এর বাইরে তাদের করার সুযোগ ছিল না। ফলে তাদের ডাটা কম ছিল, তারা শুধু বাংলাদেশে ডাটা নিয়ে কাজ করছে বা চায়না ডাটা নিয়ে কাজ করছে, বা তাদের ডেটার স্বল্পতা ছিল বা অন্য কোনো স্বল্পতা থাকতে পারে, তখন তারা লিখে দিয়ে দেয়। এটাকে বলে রিসার্চ লিমিটেশন বা ফার্দার রিসার্চ গ্যাপ দিয়ে তারা এই জিনিসটাকে আপনার জন্য ওপেন করে যাবে। ওকে, এই যে যখন আমরা পেপারটা বুঝবো, পেপারটা এখন আমি বুঝে বুঝে ফেললাম যে আমরা যখন কোনো টপিক মনে করেন আমার মাথায় আসলো, আমি এআই নিয়ে কাজ করব এবং এআইটা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে নিয়ে কাজ করব। দেন আমার প্রথম কাজ হবে কি, আমি আমার গুগলে যাব, গুগলে যে সবার কমন একটা রাস্তা মনে থাকে, গুগল স্কলার। গুগল স্কলার থেকে যে আমরা যদি সার্চ দিই, ফর সে এআই লিখে সার্চ দিলাম, ওটাকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে সার্চ দিতে পারি, কমা দিয়ে দিয়ে আপনি সার্চ দিবেন, পাশাপাশি আপনি সার্চ দিতে পারেন ডিজিটাল ট্রান্সফরমেশন, দিলাম, দিয়ে আমি সার্চ দিলাম, তখন দেখবেন যে আপনার অনেকগুলো পেপার আসবে। এই পেপারগুলো থেকে আপনি ভালোগুলো চেক করবেন, যেটা আমি শুরুতে দেখাইছি ওভাবে চেক করে দেন ওই পেপারগুলো আপনি আমি যেভাবে পড়তে বলছি এভাবে পড়বেন। পড়লে আপনি এখান থেকে আইডিয়া পাবেন। এখন এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, লাস্ট 3 ইয়ার্স এর পেপার পাবেন, তার আগের পেপার না। আপনি যদি 2015 কোনো পেপার পেপার পড়ে আপনি ডিসিশন নেন যে আপনি কোনো কাজ করবেন, তাহলে আপনি বোকার রাজ্যে আছেন। কারণ এই 10 বছরে অনেক দূর আগে গেছে দুনিয়া। তো চেষ্টা করবেন যে 23, 24, 25 এই সময়ের পেপারগুলোকে ফোকাস করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি করার সুযোগ আছে এবং কি মার্কেটে হয় নাই। দেন আপনি ওই পেপারটাকে পড়বেন, আমি যেভাবে বললাম পড়বেন। এভাবে পড়লে আপনার আইডিয়া আসবে যে আমার, তখন আপনার মাথার মধ্যে টপিক আসবে যে আমি এই টপিকটা নিয়ে কাজ করব। দেন আমি ধরেন যে আমার এই টপিকটা আমি সিলেক্ট করলাম যে এই টপিকটা নিয়ে কাজ করব। তো পরবর্তীতে আপনার কি কাজ হবে, আপনাকে ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে